আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কার না হলে আওয়ামী লীগ আপনাকে আটকে বলবে, ভোট হয়ে গেছে চলে যান, বললেন গোলাম পারোয়ার। জানাবো ভারতে কঠোর গোপনীয়তা, শেখ হাসিনার 120 দিন। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানাবো ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার কবে হবে কার্যকরী পদক্ষেপ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্র সংস্কার না হলে আওয়ামী লীগ আপনাকে আটকে বলবে, ভোট হয়ে গেছে চলে যান, বললেন গোলাম পারোয়ার। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অব সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না, খুব লম্বা সময় দরকার নেই, আবার অতি স্বল্প সময়ও সম্ভব নয়। কারণ নির্বাচনের জন্য রাষ্ট্রের কিছু সংস্কার না করে ইলেকশন যদি এখন দিয়ে দেওয়া হয় সেটা ভালো ফল বয়ে আনবে না। জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, যদি তাড়াহুড়া করা হয় তাহলে তো 14, 18 ও 24 সালে যেরকম নির্বাচন হয়েছে এরকমই হবে। আপনি ভোট দিতে যাবেন, আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটকে বলবে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এজন্য আমি মনে করি এখানে সময়টা মুখ্য নয়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তিনি আরো বলেন, আবার 5 থেকে 6 বছর সময় অতিবাহিত করলেন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করলেন না। সেই ফ্যাসিবাদের দোসররাই প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসে রইল। সুতরাং টাইম নয়, জনগণের কাছে একটি গ্রহণযোগ্য সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হতে হবে, যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভারতের আগ্রাসন বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, 2 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন আমাদের অখণ্ডতা, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তার বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, সেটার ব্যাপারে সবাইকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। জামাত ইসলামের সম্মানিত আমিরের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল ওখানে গিয়েছি। আমাদের আমির সাহেব জাতীয় ঐক্যের মতে সঙ্গে একতা পোষণ করেছেন। ভারতে কঠোর গোপনীয়তা, শেখ হাসিনা 120 দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 ডিসেম্বর তার পলায়নের 4 মাস পূর্তি হলো। তবে এই সময় তিনি কোথায় গা ঢাকা দিয়ে যাচ্ছেন, কি করে তার দিন কাটছে তা নিয়ে কৌতূহল কম নেই। কৌতূহলে থাকলেও তার অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না, কারণ কঠোর গোপনীয়তার মধ্যে তাকে রেখেছে ভারত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 5 দিন পর এরপর তার কয়েকটি অডিও রেকর্ড ফাঁস হয়। আবার যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার খবরও শোনা যায়। ঢাকা ছাড়ার পর শেখ হাসিনা দিল্লিতে ছিলেন, তখন গণমাধ্যমের সূত্রে জানা যায় নয়াদিল্লির লোদি গার্ডেনে লুটেন্স বাংলো জেনে একটি সুরক্ষিত বাড়ির ছিলেন তিনি। ভারত সরকারি থাকার জন্য বাড়ির ব্যবস্থা করে দেয়। 2 মাস পর দিল্লি থেকে উত্তর প্রদেশের মিটারের ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাড়িতে তাকে রাখা হয় বলে জানা যায়, যেখানে একটি বাড়িতে তিনি রয়েছেন। নিরাপত্তার জন্য দিল্লি থেকে 83 কিলোমিটার দূরে থাকে সরিয়ে নেওয়া হয়। সেখানে এখনো সর্বশেষ অবস্থানের খবর গণমাধ্যম বিভিন্ন সূত্র দিয়ে প্রকাশ করেছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 35 দিনের মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যায়। তারপর থেকে তিনি ভারতে কোনো স্ট্যাটাসে আছেন সেটিও প্রকাশ করেনি ভারত। এছাড়া ভারতে শেখ হাসিনা কোথায় এবং কিভাবে দিন কাটাচ্ছেন সেটিও ভারত সরকার পক্ষ থেকে গোপন রাখা হয়েছে। শেখ হাসিনা ভারতের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশ সদস্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি সরকারের একটি সমঝোতা হয়েছে। সব রাজনৈতিক দলই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যে কারণে তাকে আশ্রয় দেওয়াটা বিজেপি সরকারের জন্য খুব সহজ হয়েছে। শেখ হাসিনাকে কেন এত গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে সে বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় কূটনীতিকরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে গোপনীয়তার সঙ্গে রাখা হয়েছে, অন্য কোনো কারণে নয়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার 8 দিন পর 14 আগস্ট অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার প্রথম বৈঠক করেন। প্রথমেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে সতর্ক করে শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো বক্তব্য না দেন। তিনি ভারতের হাই কমিশনারকে জানান, যদি ভারত থেকে শেখ হাসিনা বক্তব্য দিতে থাকেন তবে সেটি 2 দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে সেই অনুযায়ী মিডিয়া শেখ হাসিনার বক্তব্য তেমন আসেনি। অবশ্য শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও 2 দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাহলে তাকে সম্পর্ক নষ্ট হবে কেন, তার তো কোনো কারণ নেই। দ্বিপাক্ষিক বিষয় অনেক বড়, এটি স্বার্থের সম্পর্ক। এদিকে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে সরকারের নীতি নির্ধারকদেরকে জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাই। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য বন্টন ইস্যু থাকবে। এই সময় সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্র নীতি অপরিবর্তিত থাকে। এর ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর 27টি দেশের রাষ্ট্রদূত, 20 জন অনাবাসী রাষ্ট্রদূত সহ এবং ইইউ এর রাষ্ট্রদূত সহ মোট 18 জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারেই প্রথম। এই উদ্যোগ বাংলাদেশের ইইউর মধ্যে সম্পর্ক আরো সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার কবে হবে কার্যকরী পদক্ষেপ? শীতে শাকসবজি সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের উৎপাদন বাড়ে, সরবরাহ পরিস্থিতিও থাকে স্বাভাবিক, ফলে পণ্যের দাম কমে এত মূল্যস্ফীতি কমে যায়। কিন্তু এবার হয়েছে উল্টো চিত্র। শীতের সবজির ভয়, মৌসুমী ও খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। দেশে শীতের সবজি সরবরাহ বেড়েছে কিন্তু দাম কমছে না। মূলত খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় খাদ্য মূল্যস্ফীতির হারও ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার এই যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ 13.80% উঠেছে। শহরের এই হার 14.63% উঠেছে। একদিকে মজুরি বাড়ার হার একেবারেই কম, আর এর হার বেড়ে 8.10% উঠেছে। মজুরির চেয়ে মূল্যস্ফীতির হার বেড়েছে বেশি। নভেম্বর মূল্যস্ফীতি বেড়েছে 51%। এর বিপরীতে মজুরি বেড়েছে 3%। এছাড়া মজুরির চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি, অর্থাৎ 3.28% বেশি। অর্থাৎ মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে ওই পরিমাণ ঘাটতিতে রয়েছে। ঘাটতি অর্থ ঋণ করে সংসার চালাচ্ছে, অর্থাৎ খাদ্যপণ্যের উৎপাদন ও সরবরাহের ভর মৌসুমে খাদ্য বহির্ভূত পণ্যের চেয়ে খাদ্য পণ্যের দাম বেশি বাড়ছে। ফলে খাদ্য বহির্ভূত খাতের চেয়ে খাদ্য মূল্যস্ফীতির হারও বেশি বেড়েছে। এদিকে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অর্থাৎ গত বছরের নভেম্বর তুলনায় গত নভেম্বর সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 11.38%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বৃহস্পতিবার নভেম্বরের মূল্যস্ফীতি ও মজুরি হার প্রকাশ করেছে। বিবিএস এর সেই প্রতিবেদনে বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন থেকে দেখা যায়, এখনো শহরের চেয়ে গ্রামের মূল্যস্ফীতির হার বেশি, তবে এবার শহরের চেয়ে গ্রামের খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে সময় 3 দফা বন্যার কারণে খাদ্যের উৎপাদন কমেছে। এই কারণে দাম কিছুটা বেড়েছে। এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল এইচ মনসুর সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বলেছেন, মূল্যস্ফীতির হার এখন বেশি হলেও তা ধীরে ধীরে কমে যাবে। আগামী জুনের মধ্যে এর হার 7%-এর মধ্যে নেমে আসবে। আগে মূল্যস্ফীতির তথ্য গোপন করা হতো, এখন প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে। এজন্য এর হার বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার ব্যবস্থাপনা ত্রুটির কারণে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমছে না। সরবরাহ বাজার ব্যবস্থাপনা ত্রুটি সমাধান করতে পারছে না, যে কারণে পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। পণ্যের দাম বাড়ার মূল্যস্ফীতির হারও বাড়ছে। বৈষয়িক মন্দার পর থেকে 2022 সালের 8 আগস্ট থেকে মূল্যস্ফীতির হার 9% অতিক্রম করেছে। এখনো তা 9%-এর উপরে রয়েছে। গত জুলাই ডাবল ডিজিটে ওঠে, আগস্টে তা কমে ডাবল ডিজিটে সামান্য নিচে নামলেও এখন আবার 2 মাস ধরে ডাবল ডিজিটের উপরে রয়েছে। বৈশ্বিকভাবে 2022 সালের শুরু থেকে মূল্যস্ফীতির হার বাড়তে থাকে। বাংলাদেশের এর প্রভাব পড়ে মূল্যস্ফীতির হার কমাতে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ঋণের সুদের হার বাড়াতে থাকে, ব্যয় নিয়ন্ত্রণ করতে থাকে, মানুষের ভোগের হ্রাস টেনে ধরে। এসব পদক্ষেপের ফলে বৈশ্বিকভাবে যেমন মূল্যস্ফীতির হার কমেছে, তেমনি অনেক দেশে এই হার কমেছে। কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখনো ঊর্ধ্বমুখী। এ প্রসঙ্গে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের INM নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মেজরি বলেন, এই সময়ে মূল্যস্ফীতি কমার কথা, কিন্তু সেটি হচ্ছে না, কারণ দেশের বাজার ব্যবস্থার কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো খুবই একটা কার্যকর হয়নি। শুধু ভোক্তা অধিকার অধিদপ্তরের কয়েকজন পুলিশ নিয়ে বাজারে গেলেই বাজার মনিটরিং করা হয় না। হাত দিতে হবে আসল জায়গায়। নিত্যপণ্যের মূল্যস্ফীতি বিশৃঙ্খলা করতে হবে। নিত্যপণ্যের মূল্যের শৃঙ্খলা ঠিক করতে হবে। উৎপাদন পর্যায় থেকে ভোক্তার হাত পর্যন্ত মাঝে অনেক ধাপ আছে, যেমন ব্যাপারী, ফারিয়া, আড়তদার। সরকারকে খুঁজে দেখতে হবে সমস্যা কোথায়, কারা কারসাজি করছে, সেখানে হাত দিতে হবে। মূল জায়গায় ব্যবস্থা না নিয়ে অন্য যাই করা হোক না কেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না। বাজার স্থিতিশীল করতে সঠিক ও কার্যকর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।